এই 5ই আগস্টের পরে আমি কোনো একটা জায়গায় আপনার সাক্ষাৎকার পড়ছিলাম যে আপনি বলেছেন শেখ হাসিনার সঙ্গে আপনার কোনো যোগাযোগ হয়েছে, রাইট? হ্যাঁ, হয়েছে, বলেছিলেন। কি কি বিষয়ে কি কথা হয়েছে? না, এটা তো স্বাভাবিক। মানে একটা আমাদের আমি বলি যেটা সৌজন্যমূলক কথাবার্তা। উনি ওনার দল করেন, আমি একটা অন্য দল করি, আমি রাজনীতি করেছি, ওনার সঙ্গে ছিলাম, স্বাভাবিক ভদ্রতা, এইসবই কথা হয়েছে। ওকে, এখন ধরেন বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, অনেকেই বলছেন এটা ইউনূস সরকারের এক্সটেনশন চলছে। 12ই ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে একটি রাজনৈতিক সরকার গঠিত হলে কিছুটা হলেও মানুষের ভিতরে স্বস্তি আসবে, সেটি কি দেখছেন নাকি ওই এক্সটেনশনই হচ্ছে? এটা কিন্তু ভালো কথা, ভেরি ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট। আমি এটা বুঝতে পারিনি প্রথমে। আমি অনেক সময় সাধারণ লোকের সঙ্গে কথা বলি, অনেক জায়গায় নিজেই কথা বলি, যেহেতু আমি, ওরা ভয় করে না যে আমি সরকারের লোক নেই বা সরকারের তরফ থেকে কোনো বাধা পাওয়া যাবে না, এরা কিন্তু এটাই মনে করছে। এবং এই জন্যই কিন্তু ভোটার টার্ন আউটটা যে কম হয়েছে, এটা একটা কারণ, তারা মনে করছে যে কোনো পরিবর্তন হবে না। আমরা নতুন কিছু আশা করতে পারছি না। ওই ইউনূস সাহেবের যে অবসময় যা ছিল, ইউনূস সাহেব জামাতকে নিয়ে করতো, এই জিনিসটি হয়তো চলতে থাকবে। এবং দুঃখজনক ভাবে সত্য যে এই ঘটনাটা কিন্তু তাই দেখলাম। ইউনূস সাহেব যেমন আওয়ামী লীগকে যখন বললো যে তাদেরকে ব্যান করাবে, তখন ওনাদের, আমি যতটুকু জানি, মানে তারেক রহমান নিজেও বলেছিলেন আমরা কোনো পার্টিকে ব্যান করার পক্ষে নই। তারপরে মির্জা ফখরুল তো বারংবার বলেছে, অনেক সব নেতারাই বলেছিলেন, এবং তাদেরকে স্বাভাবিক রাজনীতি করতে দেওয়া হবে, এইসব কথা তারা বলেছিলেন। এবং কিন্তু পরবর্তীকালে তারা এটা রাখছেন না। আবার মব তৈরি করা দিতে হবে না, আবার দেখলাম মবও তৈরি হচ্ছে, এবং মব ব্যবহার কতটুকু হচ্ছে আমি জানি না, তবে মব তৈরিতেও বাধা তেমন কিছু হচ্ছে না। তো বিভিন্নভাবে মামলা মোকদ্দমা, যেমন আমাদের একজন নেতাকে বললাম তো ইলেকশনের সময় সে ভয় করে ইলেকশন থেকে উইথড্র করে ফেললো, আমাদের শরীফুল ইসলাম জিন্না, ওই বগুড়ার থেকে করেছিল। তো ওখানে দেখা গেলো ও আগে এমপি টেমপি ছিল, আর তার নামে কতগুলো মামলা ছিল, ওই মামলাতে তাকে এখন অ্যারেস্ট করা হলো আফটার গভর্নমেন্ট চেক ওভার করা। আমি কিন্তু বিভিন্নভাবে চেষ্টা করেছি যে এখন তো আমাদের এই মামলাগুলো তো ভুয়া মামলা, সবাই জানে। আর মামলা হলে তো অ্যারেস্ট করার কিছু নেই, আপনি কেস ইনকোয়ারি করবেন, তাকে যদি আপনি চার্জশিট হয়, চার্জশিট অনুযায়ী সে হাজিরা দিবে, হাজিরা হয়ে তাকে যদি দোষী সাব্যস্ত, আপনি জেলে দেবেন। দোষী সাব্যস্ত আগেই সবগুলোকে জেল দেওয়া হচ্ছে, কিন্তু ওখানেও ছাড়া হচ্ছে না। ফলে পুরো মোটামুটি ওই ইউনূস সাহেবের যে পলিসি ছিল আওয়ামী লীগকে ধ্বংস করতে হবে, আওয়ামী লীগের সঙ্গে আর বাকি যারা এইসব কাজকর্ম যেগুলো চলছে কিছুটা চলতে হবে, মোটামুটি তো এরকমই মনে হচ্ছে। কিছুটা হলো এখন পর্যন্ত মানুষের মধ্যে এই ধারণাটা আছে যে এটা এক্সটেনশন হতে পারে। তবে আমরা আশাবাদী হতে চাই যে না, এক্সটেনশন হবে না, এটা এক পর্যায়ে এসে হয়তো ঠিক হয়ে যাবে। আমি যেটা মনে করছি, যেটা আমার কাছে মনে হচ্ছে যে এটা বিএনপি নেতা বা এনারা অনেকে আমার চেয়ে অনেকে বিজ্ঞ থাকতে পারেন, অনেকে অনেক ভালো বুঝেন। আমি যেটা বুঝি যে ওনারা যে কোনো কারণে হোক আওয়ামী লীগকে ওনারা বেশ ভয় পাচ্ছেন, এবং এটা জামাত সহ ওনারা দুজনেই এখন ওই একটা পয়েন্টে ওনারা হয়তো শেষ পর্যন্ত একই থাকবেন। এনাদের মধ্যে যতই ওনারা বাইরে লাঠালাঠি মারামারি দেখাবেন না কেন, বেসিক্যালি মানুষের ধারণা যে দে আর সিমিলার এন্ড দে উইল রিমেইন সিমিলার। এবং ওনাদের একটাই তাদের হলো, তারা আওয়ামী লীগকে ভয় করছে। আওয়ামী লীগের বিগ ফোর্স, এবং যে কোনো সময় এরা, এবং তাদের পপুলারিটি বাড়ছে। এটা বললে হয়তো অনেকে আমাকে মনে করো আমি আওয়ামী লীগের সমর্থক। আওয়ামী লীগের সমর্থনের জন্য আমি বাস্তবতা দেখে বলছি। আমি যখন যেখানে যাই, অনেক লোক রিক্সাওয়ালা, শ্রমিক, দোকানদার, রাস্তার স্বাভাবিক একটা লোক, আমি যদি জিজ্ঞাসা করি ভাই কেমন আছে, কি অবস্থা, আমার সঙ্গে চুল কাটতে আসে, আমার সঙ্গে ড্রাইভার আসে অনেক সময়, কারণ ওরা বলে যে স্যার ভালো নাই। তা আমি কি অবস্থা, না আগেই ভালো ছিল। আমি তো আগে কেন, আগে তো অনেক শেখ হাসিনা তো অনেক অত্যাচার করছে আমাদের বলে না স্যার অত্যাচার করছে, তখন আমরা এটা খারাপই মনে করছি, কিন্তু এখন আমরা মনে করছি যে আগেই ভালো ছিলাম। এখন কেন কেন মনে করছো, বলে তখন তো স্যার যতই খারাপ মনে করেন, আমরা একটা নিরাপত্তা ছিল, চলাফেরা করতে পারতাম, একটা শৃঙ্খলা ছিল, যে কোনো লোকের সাথে যে কোনো কিছু করতে পারতো না। তারপরে একটা আয় রোজগার ছিল, যে কোনো ভাবে হোক, দুর্নীতি হোক, যাই হোক, আমরা শুনেছি অনেক কথা, কিন্তু তারপরে তো আমরা খেয়ে পড়েছিলাম, আমার বউ বাচ্চা নিয়ে নিরাপদে ছিলাম। এখন এটা নেই, তো কাজেই আগেই ভালো ছিলাম। এই কথাটা আমার কাছে মনে হচ্ছে যে এই কথা থেকে, এই যে জুলাই আন্দোলনকে যারা এই কথা বলছে, তারা কিন্তু টোটালি জুলাই আন্দোলনটাকে তারা মানে মুছে ফেলছে। তারা জুলাই আন্দোলনকে কোনো গ্রহণযোগ্যতা দেখাচ্ছে না। এবং আরেকটা জিনিস আমার মনে হচ্ছে, এটা আমার ধারণা, এগুলো মানুষের ধারণা, যে এটা কিন্তু তারা আগেই ভালো ছিলাম কথাটার মধ্যে শুধু আওয়ামী লীগ না, তার আসলে সমর্থন দিচ্ছে শেখ হাসিনা। ফলে এইটা হলো আমাদের এই আন্দোলনের সবচেয়ে বড় ব্যর্থতা। এবং এই জিনিসটি যদি
কারণ তারা তো এর পরে আর কোনো সরকার দেখেনি, এবং অনেকে যারা ভোট দেয়নি 11 কোটি মানুষ কাছাকাছি এরকম, তারা কিন্তু এটাই মনে করছে যে এটা এক্সটেনশন অফ দ্য পাস্ট গভর্নমেন্ট। এই গভর্নমেন্ট যদি এটা দেখাতে পারে যে না, আমরা উই আর নট দ্য এক্সটেনশন, উই আর সামথিং ডিফারেন্ট এন্ড উই আর বেটার দেন আওয়ামী লীগ, তখনই কিন্তু প্রশ্ন আসবে যে না, আমরা এখন ভালো আছি। তখন এই সুযোগটা ওনারা যদি নিতে পারেন তাহলেই সম্ভব। তবে ওনাদের সামনে অনেক বড় সমস্যা। একটা হলো আগের গভর্নমেন্ট গুলোর ফেইলিওর গুলো বড় ধরনের সমস্যা হয়েছে। এখন ওই যেটা বললাম, অর্থনৈতিক মন্দাদশা চলছে আমাদের আগের থেকেই, এবং জি, আমি বুঝতে পেরেছি, কিন্তু আপনি একটু পিছনের কথা, আপনার পিছনের কথা আসে। আপনি বলছিলেন যে শেখ হাসিনার প্রতি মানুষের সমর্থন বাড়ছে। আপনি আমার মনে হয় দুইটা সেগমেন্ট করেছেন, একটা হচ্ছে আওয়ামী লীগের প্রতি সমর্থন, আর একটা হচ্ছে শেখ হাসিনার প্রতি সমর্থন। আপনি বলছেন অ্যাজ এ লিডার শেখ হাসিনার গ্রহণযোগ্যতা, তার প্রতি সমর্থন মানুষের বেশি বেড়েছে। হ্যাঁ, এটাই মনে করছি। কেননা তখন তো আওয়ামী লীগ সরকার যেটা ছিল, এটা তো শেখ হাসিনাই ছিল একমাত্র, অন্য সবাই তো তেমন কোনো ম্যাটেরিয়াল ছিল না। যাই হোক, এখন ওরকম ধরনের কেউ ওরকম ভাবে গড়ে উঠতে পারেনি, বা উনি করতে সেকেন্ড কোনো লিডার গড়ে উঠেনি। এখন যখন বলছে যে আগেই ভালো ছিলাম, তার মানে তারা ইনডাইরেক্টলি, আমার ধারণা, তারা মিন করছে যে শেখ হাসিনাই ভালো ছিল, শেখ হাসিনার সময় ভালো ছিলাম। ফলে শেখ হাসিনার বাইরে নেতৃত্ব আওয়ামী লীগ আর একটা গড়ে উঠবে, ডিফাইন্ড কি কি অনেকে কথা হয়, এটা শেখ হাসিনা চেষ্টা করেছিলেন। বিএনপির একটা প্যারালাল বের করে এটা নতুন বিএনপি কি তৃণমূল বিএনপি অনেক কিছু করেছিলেন, এগুলো কাজ হয় না, এবং আমার মনে হয় যে এটা হবে না, এবারও হবে না। তবে আমি যেটা মনে করেছিলাম যে বিএনপি এগুলোকে সবাইকে রিকনসিলিয়েশনের একটা চেষ্টা করবে, এটা আমি সবসময় জাতীয় ঐক্য দরকার, যেহেতু আমি যেটা বলছি যে একটা রাজনৈতিক স্থিতিশীলতা দরকার, না হলে আমাদের অর্থনৈতিক এবং সামাজিক যে অস্থিতিশীল পরিস্থিতি, এটা কিন্তু দেশকে একটা বড় ধরনের মানে সংকটের সম্মুখীন, যে কোনো সময় বিশাল একটা ধস নামতে পারে। এটার কারণ হলো ইরানের সঙ্গে যুদ্ধ, এবং ইরানের সঙ্গে যে ইসরায়েল এবং আমেরিকার যে যুদ্ধ, এটা বড় ধরনের একটা বৈশ্বিক সমস্যা, এবং সারা পৃথিবীব্যাপী একটা অর্থনৈতিক মন্দা সৃষ্টি করেছে। এটা একটা বড় ধাক্কা আমাদের দেশে আসবে, এবং আমরা অলরেডি ভানারেবল, আমাদের মধ্যে অনেক অলরেডি অস্থিরতা কাজ করছে, আমরা ভূমিকম্পের মতো হচ্ছে। সেখানে যদি হঠাৎ করে আবার একটা এই ধরনের অনিশ্চয়তা পরিবেশ হয়, তাহলে ভূমিকম্পে আমাদের বিল্ডিং ধসে যাবে না, ভেঙে একেবারে শেষ হয়ে যাবে। সেই কারণে আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে। এবং এমনিতে এখন এই যে সরকার, এই যে লোকে বলে আমরা আর মামুরা বা মিলুঝুলু সরকার, হ্যাঁ, তো এর ভবিষ্যৎ কি দেখেন? না, আমি তো বললাম এটাই, যে এটার ভবিষ্যৎ তাদের হাতে। মানে 5 বছর তারা কন্টিনিউ করতে পারবে না, আমি তো ওটাও বললাম যে আমরা চাই পারুক, আমরা চাই করতে পারুক, দেশটাকে ভালো পথে নিয়ে যাক। কিন্তু আমি যেটা বললাম যে আমার জানা মতে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত আমাদের দেশে একতরফা নির্বাচনে যারা যেটাই হয়েছে, সেটা কখনোই ফুল টার্ম কন্টিনিউ করতে পারেনি। শুধু 2014টা পেরেছে, একটা পেরেছে, আর কোনোটাই ফুল টার্ম পূর্ণ করতে পারেনি। এবং সেখানে বেশিরভাগ সময় মানে পতনটা হয়েছে অনেক সময় খারাপ ভাবে পতন হয়েছে। যেমন শেখ হাসিনার পতন, এটা ভায়োলেন্টলি হয়েছে। যত বাধা দেওয়া যায় এগুলোতে, স্বাভাবিকত্ব নষ্ট করা হয়, যত ধরনের অপারেশন করা হয়, জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, তত মানুষের মধ্যে ওই সহিংসতা বেড়ে ওঠে আর কি। তো কাজেই এই ধরনের সরকারকে আমি যেটা বারংবার বলছি, আমার আর্টিকেলে লিখেছি, আমার বইয়ের মধ্যে লিখেছি, সেখানে বলছিলাম যে এখন যেটার জন্য এই নির্বাচনটা করা হলো, সেই নির্বাচনে যে রাজনৈতিক স্থিতিশীলতা সবচেয়ে বড় জিনিস, এটা কিন্তু রিস্ক হয়ে গেল দুটো কারণে। একটা হলো ইনক্লুসিভ নির্বাচন হলো না, পার্টিসিপেটরি হলো না, আর খুব অল্প সংখ্যক মানুষ নির্বাচনে যোগদান করলো। কাজে জনগণের সঙ্গে যে সম্পূর্ণ সিস্টেমটা জনগণের একেবারে পিছনে দাঁড়িয়ে আছে, এটা কিন্তু বলা যাচ্ছে না। এটা আগে আমি বুঝতে পারিনি, এই ক্যালকুলেশন করার পরে আমার ধারণা হয়েছে যে ব্যাপক সংখ্যক মানুষ এখন মনে করছে এটাই, যে এটা হয়তো এক্সটেনশন অফ ইউনিস গভর্নমেন্ট। অনেকে মনে করছে ইউনিস সাহেব আবার কোনো না কোনো পর্যায়ে ফিরে আসবে কিনা, মানে আশঙ্কা করছে আর কি, যদিও এগুলো সম্ভব নয়। তো এই কারণেই মানুষের মধ্যে এই আশঙ্কাটা দূর করা ছিল আমাদের বর্তমান সরকারের প্রধান দায়িত্ব। কিন্তু আওয়ামী লীগকে ব্যান করে এবং বিভিন্ন পন্থায় কিছু কিছু ক্ষেত্রে এখনো কিছুটা দমন নিপীড়নের কাজ চলছে বা দেখা যাচ্ছে, যতটুকু দেখা যাচ্ছে সেটাই কিন্তু মানুষের মধ্যে একটা আতঙ্কের ভাব আছে। এবং এটা আমি মনে করি ভবিষ্যতের সরকার এর দিকে খেয়াল রাখবে। আপনারা এক ধরনের অঘোষিত ভাবে নিষিদ্ধ হয়ে আছেন, মানে লিগালি আপনাদেরকে নিষিদ্ধ করেনি, কিন্তু অঘোষিত ভাবে নিষিদ্ধ। তো এখন কি রাজনৈতিক সরকার যেহেতু আছে, তো রাজনৈতিক কর্মসূচি কি করতে চেষ্টা করছেন, বাধাপ্রাপ্ত হচ্ছেন? না, আমরা একটাই করেছি শুধু, আমরা পথে করিনি, এটা আমরা
বর্ধিত সভা করেছিলাম একটা হলের ভিতরে, ওটা কোনো বাধা পড়তে হয়নি, সরকার সহায়তা মানে সরকারি সংস্থাগুলো সহযোগিতা করেছে, আমাদের কোনো বাধা দেয়নি। এখন আমরা রাস্তায় প্রসেশন টোসেশন করিনি। আমরা আশাবাদী যে এগুলো হবে না, কেননা এখন তো বুঝে গেছে স্ট্রেংথ, তারাও বুঝেছে আর সবাই বুঝেছে। আর এখন তো বিএনপি তো ক্ষমতায় চলে গেছে, তাদের আর আমাদের মেরিয়ে রাখার লাভ নেই। আর যারা মারবার জন্য চেষ্টা করছিল তারা কোনো না কোনো ভাবে এখন আর ওইভাবে তাদের পিছনে পুলিশও নাই, ক্ষমতাও নাই, তেমন ভাবে আমাদের পিছনে লাগানোর শক্তিও তাদের নাই, তাদের জনসমর্থন নাই। তো এই যে বাণিজ্য চুক্তি হলো আমেরিকার সঙ্গে, একটা যে সমস্ত কঠোর শর্ত এটার মধ্যে রয়েছে, এবং অকারণে এই যে আপনার বোয়িং কেনা হচ্ছে, ওয়ারাস সরকারের অ্যাকাউন্টে টাকা নাই, সরকার দৈনন্দিন ব্যয়ই মেটাতে পারছে না, সেখানে এইসব বিষয় নিয়ে কি আপনাদের রাজনৈতিক কর্মসূচি করার কোনো মানে পরিকল্পনা আছে কিনা? দেশে এখন যত রকমের অব্যবস্থাপনা, মানুষের নাভিশ্বাস উঠে গেছে, তেল নাই, গ্যাস নাই, বিদ্যুৎ নাই, অকাতরে শিশুরাদের মৃত্যু হচ্ছে, কেউ কোন রকম প্রতিক্রিয়া করে না। যখন একটি সরকার তার প্রতিপক্ষ না থাকে তখন তারা আনঅ্যাকাউন্টেবল থেকে যায়। তো আপনারা যেহেতু অন্তত 10-12% মানুষকে প্রতিনিধিত্ব করেন, আপনারা কি এমন কোন কর্মসূচি, এমন কোন পরিকল্পনা নিয়েছেন যাতে অন্তত মানুষকে রিপ্রেজেন্ট করেন? মানুষের এই যে এখন দুরবস্থা, এই দুরবস্থার মধ্যে তাদের কণ্ঠ প্রতিধ্বনিত করা কোনো রাজনৈতিক ব্যবস্থাই তো দেশে নাই। না, ব্যবস্থা নেই তা নয়, করলে করা যাবে। তবে আমি মনে করি যে এই মুহূর্তে সরকারকে ব্যতিব্যস্ত করা ঠিক না, ওনাদেরকে সময় দিতে হবে, ওনাদেরকে সমস্যাগুলোকে অনুধাবন করার বা ওনাকে বোঝার বা এটা গুছিয়ে ওঠার একটা সময় দিতে হবে। কত সময়? হানিমুন পিরিয়ড বলা হয় 3 মাস। সেটা আমি বলতে পারবো না, অবস্থা বুঝে ব্যবস্থা সরকারকে। রাজনৈতিক দল হিসেবে এই আপনাদের এই উদ্বেগ গুলো তো অন্তত জানাতে পারেন, তাদেরকে সময় দেন নিঃসন্দেহে। না না, উদ্বেগ সব ব্যাপারে এইভাবে ওরা সবকিছুর জন্য দায়ী নয়। এগ্রিমেন্টটা ওনারা করেননি, আর এগ্রিমেন্টটা ওনার নতুন সরকার এসে ঝট করে বাতিল করে দিলেন। ওনারা করেননি, আপনার তো মনে আছে যে খলিলুর রহমান তিনি নিজে বলেছিলেন বিএনপি এবং জামায়াতের সম্মতি নিয়েই এই এগ্রিমেন্টটা ইউনূসের সরকার করেছে। তো তাদেরকে আপনি খালাস করে কেন দেন? না না, আমি খালাস করে দিচ্ছি এই জন্য যে আমার মনে হয় ইটস টু আর্লি টু ক্রিটিসাইজ স্ট্রংলি। কারণ কতগুলো জিনিস এখন কথার কথা বলছি, এটা আমি যেহেতু দেশের অনেক ইম্পর্টেন্ট পজিশনে ছিলাম, দীর্ঘদিন 5 বছর মন্ত্রী ছিলাম, মানে বলতে গেলে দেশ চালিয়েছি। আমি যেমন তেলের ব্যাপারেও আমি দীর্ঘদিন চাকরি করেছি, ওখানে আমি পুরা বাংলাদেশের সম্পূর্ণ পেট্রোলিয়াম প্রোডাক্টস যে ইম্পোর্ট এক্সপোর্ট। বিমানমন্ত্রী ছিলেন? না, বিমান না, তার আগে আমি চাকরি করতাম। আমি লাস্ট যে চাকরি করেছিলাম বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের সেকেন্ড ম্যান ছিলাম, আমি প্ল্যানিং অ্যান্ড অপারেশন ডাইরেক্টর। সেখানে আমার কাজই ছিল বাংলাদেশে যত পেট্রোলিয়াম প্রোডাক্টস এবং লুব্রিকেটিং প্রোডাক্টস যতগুলো আসে এবং যত প্রসেসিং হয় এবং এক্সপোর্ট হয় এবং তাদের প্রাইসিং সবগুলো আমার হাতে ছিল। তো আমি এগুলো ব্যাপারে জানি, সেই জন্য আমি বলছি যে সরকারকে বুঝতে হবে, জানতে হবে, তারপরে তাদের ব্যাপারে আমরা যদি দরকার হয় ওনাদেরকে সাহায্য করতে হবে। হঠাৎ করে আর বাণিজ্য চুক্তি নিয়ে প্লেন কেনার, আমি বিমান মন্ত্রী ছিলাম, আমি একে স্পষ্ট বলতে পারি এই মুহূর্তে বিমানের হঠাৎ করে নতুন প্লেন কেনার দরকার হবে না, ওরা কিনবে না, কিনতে পারবেন না, টাকা দিতে পারবেন না। এবং বিমানের জন্য আমরা যে করতে পারি, আমি লাস্ট যে প্লেনগুলো কেনা হয়েছিল যেগুলো এখন ওরা মানে বাতিল হয়ে নতুন আসছে, আমি এই প্লেনগুলো পারচেস করেছিলাম, আমার এগ্রিমেন্ট আমি করেছি সবকিছু আমি। এটা কিন্তু অনেক জটিল ব্যাপার। তখন আমরা কিয়োটা একটা কনভেনশনে সাইন করেছিলাম, তার মানে হলো যদি পয়সা না দিতে পারি পৃথিবীর যে কোনো এয়ারপোর্টে যদি প্লেনটা থাকে ওরা প্লেনটা নিয়ে চলে যাবে। বোয়িং একে এইভাবে চুক্তি করার একটা ছিল। আর একটা চুক্তি ছিল যে আমরা সভরেন গ্যারান্টি দিয়েছি, মানে এটা আমরা দিতে বাধ্য থাকবো, গভর্নমেন্ট না, স্টেট উইল বি। সো এগুলো এবং সেই ধরনের পরিস্থিতি হলেই শুধু ওরা প্লেনটাকে ডেলিভারি দিবে। কাজে আমরা চাইলেই যে ওরা দিবে তাও নয়, ওদেরকে ওই গ্যারান্টি গুলো দিতে হবে, টাকা পয়সার ব্যবস্থা দিতে হবে, দেখাতে হবে যে এমন ব্যাংক থেকে আমরা লোন করেছিলাম, বিভিন্ন বিদেশি ব্যাংক থেকে, সেই ব্যাংকের লোন গুলো আবার শোধ করতে পারবো, ওই ব্যাংকটা দেখি তারপরে দেয়। এটা প্লেন আমার মনে হয় না যে ওনারা, তবে বোয়িং কেনার ব্যাপারে আমার মনে হয় এটা ঠিক আছে, কেননা একটা ফ্লিট চেঞ্জ করতে গেলে অনেক ধরনের নতুন সমস্যা দেখা যায়। পাইলট